আপনার থাম্বনেল এবং ব্যানারে দেখছেন যে লেখা আছে কি, যে রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি কেন চাচ্ছে এই মুহূর্তে, বা কারণটা কি, বা কেন তাদের জন্য জরুরি। মূল বিষয় হচ্ছে কেন তাদের জন্য এত কিছু জরুরি যে এই পদত্যাগ। তো সেই বিষয়টা মূল, সেই বিষয়টাতে আসছে। তবে তার আগে ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে একটু যদি না বলি, তাহলে আপনারা হয়তো বুঝবেন না যে কাহিনীটা কি হচ্ছে। না, আজকে 4-5 দিন ধরে সবাই জানেন এই ভিডিওটা যেই মুহূর্তে আপনাদের সামনে যাবে, শুক্রবার, এবং বিভিন্ন পত্রিকায় লেখা হচ্ছে যে শুক্রবার জুমার নামাজের পরেই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিবেন। কোনো কোনো পত্রিকায় লিখেছেন যে আগেই জমা হয়ে গেছে, জুমার পরে এটা ঘোষণা হবে। আবার কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতির কাছে জিজ্ঞাসা করার পরে রাষ্ট্রপতি বলছেন যে এটা মিথ্যা কথা, আমি পদত্যাগ করব না। আবার কিছু কিছু সাংবাদিক বা সাংঘাতিক, বুঝে হোক আর না বুঝে হোক, ওনারা বলছেন যে হ্যাঁ, রাষ্ট্রপতির পদত্যাগ শিওর ছিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে উনি ওই যে লন্ডন গিয়েছিলেন, সেইখান থেকে এসে শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করেছেন। এই ভিডিও কল রেকর্ড গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে দিয়েছে। এখন ভাইরে, আপনার একটা জিনিস বুঝা দেখেন, জাস্ট একটা জিনিস বুঝেন। রাষ্ট্রপতি লন্ডন আসলেন, তখন আমরা কিন্তু ভিডিও করেছিলাম। তখন আমি বলেছিলাম আমার ভিডিওতে, আমার একক কন্টেন্ট, আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে রাষ্ট্রপতি এখানে বিশাল 7 বেডরুমের বাড়ি থেকে শুরু করে সবকিছু ওনার ভাড়া নেওয়া আছে, এখানে এখনো আছে, দেখাশোনা করছে। যিনি পরবর্তী যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে এখানে আসবেন। ইনুস সরকার আমলেও উনি চাইছিলেন ক্ষমতা ছাড়তে। লাস্টের দিকে উনি বলেও ছিলেন যে ইনুস যে অপমান করেছে আমি আর ক্ষমতায় থাকতে চাই না। এরপর এক পর্যায়ে মনে হলো যেন বিএনপির সাথে ওনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ তারেক রহমানের ওনার বাড়িতে গেছেন, মেয়েকে নিয়ে বাড়িতে গেছেন। উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার পরেও যা ইচ্ছে তাই উনি বলেছেন। সরকার যেভাবে বলেছে আওয়ামী লীগের গালাগালি করতে, উনি তো পারেন না যে শেখ হাসিনা কাইনা দড়িতে ঝুলাই দিত। এরপরেও ওনার পিঠ বাঁচাইতে পারলেন না। এখন ওই যে বললাম যে এখানে লন্ডন থেকে যে টেলিফোন বার্তার কথা বলে, দেখেন লন্ডনে আসার পরে উনি যে কাউকে একজনের বলতে পারে। এখানে হাজারো সিম কার্ড আছে, যেমন লাইকা আছে, লিব্রা আছে, অমুক আছে, তমুক আছে, কারণ নামে রেজিস্ট্রি করতে হয় না, কারণ নামে না। এগুলো ধরেন আপনি দিলেন যে খবিরুদ্দিন দবির একটা ইমেল অ্যাড্রেসে abc@yahoo.com বা gmail.com দিলেন, সিম চালু। ওই সিমের ভিতরে আপনারা 15 টাকা ঢুকান, ঢুকাইয়া 20 টাকা ঢুকান, হোয়াটসঅ্যাপ আনেন, নেট তো চলতেছে। ওইখান থেকে আপনি যে কাউরে ফোন দিতে পারেন, পৃথিবীর যে কোনো দেশে যে কাউরে ফোন দিয়ে কথা বলতে পারেন। এইটা ধরার জন্য তো আর এখানে গোয়েন্দা সংস্থা বৈশা নেই। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মোসাদ, MI5 বা CIA, রাশিয়ার KGB-র মতো এত শক্তিশালী না যে ওরা পারবে। আর যে কোনো একজন একটা সিম সব রেডি টেডি কইরা দিয়া, হাতে হাত মিলিয়ে দিয়া গেল, এরপরে উনি যে কোনো টয়লেটে বইয়া ওখান থেকে ফোন দিল, ধরবেন কেমনে আপনি? কোনো উপায় নেই। নিয়া সিমটা ফালাইয়া ফ্লাশ করে দিল, আধা ঘন্টা টয়লেটে বৈশা, যে কোনো, কারণ উনি মার্কেটিং করতে গেছে, দেখছেন না, ওইখানে যে কোনো জায়গায় দাঁড়াইয়া বাস টয়লেটে যাইয়া কথা বইলা সিমটা ফালাই দিয়ে গেছে গা, উপায় নাই। এগুলো হচ্ছে ফালতু কথা যে উনি এখান থেকে নেত্রীর সাথে কথা বলেছেন এই জন্য না। ওনাকে সরানোর, এই মুহূর্তে সরানোর মূল কারণ দেখেন, উনি তো লন্ডনে এসেছিলেন মে মাসে। একটা জিনিস ঠিকই খেয়াল করবেন, মে মাসে উনি আসছেন, এরপর উনি দেশে গেলেন, এরপরে কোরবানি হইল। কোরবানির সময় ওনাকে কিন্তু দেখা যায় না যে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তেছেন, এসে ঈদের সময় পর্যন্ত দেখা গেছে, মানে যখন তার একমাত্র নতুন নতুন আসছে তখন দেখা গেল। ওনাকে দেখা যায় না। তারেক জিয়া চায়না সফর করলেন, অমুক সফর করলেন, মালয়েশিয়া সফর করে আসলেন, দেখা হয় নাই, ওনার সাথে দেখা করেন নাই। তার কারণ হচ্ছে তারেক জিয়া কেন এখন আসেন, যে কেন ওনাকে সরানো জরুরি। কারণ হচ্ছে হঠাৎ করে নেত্রী ঘোষণা দিলেন যে উনি দেশে আসবেন। আপনারা শুধু ডটগুলো মিলান, হইতে পারে দেশে আসবেন। হয়তো তারেক জিয়ার মধ্যে ভয় কাজ করা শুরু করছে যে শেখ হাসিনা যদি দেশে আসে, আবার রাষ্ট্রপতি যদি তার নিজের ক্ষমতা ওই সময় দেখান, তাহলে একটা বিপদ হবে। কারণ বেইমানের তো কেউ বিশ্বাস করে না, একজন বেইমানকে কেউ বিশ্বাস করে না। যেমন আপনার আওয়ামী লীগ সরকার ইয়াজউদ্দিনরে দিয়া কিন্তু জয় বাংলা বলাইতে পারে না, মনে আছে সেটা, কিন্তু এই রাষ্ট্রপতি সবই বলছে। সুতরাং তারেক জিয়া চিন্তা করছে যে এরা সরানোটা ভালো, অথবা অথবা
যেহেতু একটা কথা চলছে যে মধ্যবর্তী একটা নির্বাচন হইতে পারে এবং আরো বহু কিছু চলছে, বিভিন্ন দেশের কূটনীতিকদের বিভিন্ন কথা, ইনক্লুসিভ একটা নির্বাচন হইতে হবে, এই না সেই না, এগুলো ব্যাপক একটা ইয়ে চলছে ভিতরে ভিতরে প্রেশার। তারেক জিয়ার যে কি আছে এটা তারেক জিয়া জানে, আমি আপনি জানি না। সবকিছু মিলে তারেক জিয়া তো চিন্তা করলো যে না, যদি মধ্যবর্তী ইলেকশন দিতে হয় আর রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগের থাইকা যায় বা বাকিরাও যদি আওয়ামী লীগের থাইকা যায়, তাইলে একটা বিপদ আছে, এদের সবগুলোরে বাইর করতে হবে। এই বাইর করার মধ্যে কি হয়েছে, গত 3 সপ্তাহ ধরে দেখছেন প্রচুর 80-84 জন ওসি থেকে শুরু করে আরো অনেককে কিন্তু বাধ্যতামূলক অবসর দিয়ে দিচ্ছে সরকার। আপনারা একটু খেয়াল করেন, এগুলো দেখবেন আপনারা বিভিন্ন পত্রিকায় দিছে। এখন এই মধ্যবর্তী ইলেকশনে বেগরা বাজাইতে পারে বা জিতে আনাইতে পারে, কারণ রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যায়, হ্যান্না তেন্না। সুতরাং এই রাষ্ট্রপতিরে আপনার তারাইতে হবে। আর যদি তত্ত্বাবধায়ক, যেহেতু বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তখন তত্ত্বাবধায়ক সরকার থাকলেও তো মূল দায়িত্ব রাষ্ট্রপতির হাতে, সে তো জিতে আনতারে কোনো না কোনো মেকানিজমে। এইসব ভয় এবং এইসব কারণেই এই রাষ্ট্রপতি এখন তাদের দরকার নেই, তাকে বের করতে হবে। বের করতে হইলে সংসদ তো নাই, তাহলে সংসদ যদি না থাকে এবং সংসদ অধিবেশন 2 মাসের জন্য স্থগিত আছে, 2 মাস পরে হবে, প্রতি একবার সংসদ অধিবেশন বসলে 2 মাস পরে 2 মাস ছুটি থাকে আবার। সুতরাং এখন রাষ্ট্রপতিকে তো ইমপিচমেন্ট করা যাবে না, সুতরাং ওনারা স্বাস্থ্যগত কারণে দেখা ইয়ে করবে এবং স্পিকার সেটার দায়িত্ব নেবে। দেখেন, স্পিকারকে আবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে উনি দ্রুত আসেন। উনি আমেরিকার সফর সংক্ষিপ্ত করে আগামীকালকের টিকিট খুঁজতেছেন, যদি মানে আগামীকাল তো আজকেরই শুক্রবার থেকে টিকিট খুঁজতেছেন, যদি পেয়ে যান উনি যত সম্ভব শুক্রবার, শনিবার বা রোববারের ভিতর উনি আইসা পৌঁছাবেনই। উনি যেদিন আসবে হয়তো সেদিনই পদত্যাগ হবে। তাই না? আপনারা একটু তাহলে মিলাই দেখেন যে একটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন, একটা হচ্ছে শেখ হাসিনা আসছেন, এই সবগুলো মিলে একটা কেওয়াস আছে, এই রাষ্ট্রপতি রাখা যাবে না। এরপর আরেকটা জিনিস যদি ছোট্ট করে একটু খেয়াল করেন আপনারা বুঝবেন, এই যে আজকে হঠাৎ করে আমেরিকান অ্যাম্বাসেডার দৌড়ে গেল কোথায়, এনসিপির কার্যালয়। এনসিপির নেতাদের সাথে বিশাল বৈঠক করলেন। হঠাৎ ওনার এই বৈঠক কেন? গত 2 বছরের ভিতরে এনসিপির সাথে কেউ বৈঠক করে না আমেরিকা, কিন্তু এইবার হ্যাঁ। এর আগে আপনারা বলতে পারেন যে এর আগে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আমাদের যারা আপা ওনার লোকজন নিয়ে দেখা করেছে বাসায় বৈঠক, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এনসিপির সাথে আবার এনসিপির নেতারা সার্জিস আলম তারা এসে কি বললো যে আমরা ওই যে চুক্তি যেটা আছে সেইটা নিয়ে আলোচনা করেছি, চুক্তি হইয়া অলরেডি ফিক্সড, সিলমোহর পড়ে গেছে, ওইটা নিয়ে আপনার কি আলোচনা? এইদিকে যখন এগুলো চলতেছে, তার একটু বুঝতেছে যে তার গদি নড়ে গেছে গা। এখন গদি নড়ে গেছে, সে হয়তো ভয় আছে যে আওয়ামী লীগেরা তো করতেই দিবে না রাজনীতি, তাদের একটা ভাবধারণা, তারা প্রয়োজনের শেষ মুহূর্তে যাইয়া হইল কোর্টের অর্ডার নিয়ে হইলো আওয়ামী লীগের ফুললি ব্যান্ড করাবে। তাইলে আবার যদি জামাত চলে আসে, এই কারণে শুরু করলো কি, এই যে জামাত তাদের আকাম কুকামের যে ভিডিও দ্রুত তাহলে এখন মার্কেটে ছাড়া শুরু করলো, মানে জামাত শেষ। জামাত মনে করছিল তারা বাচ্চা যাবে, তারা ক্ষমতায় আসবে, কিন্তু তাদেরকে শেষ করার জন্য ওইটা বিএনপির সাথে হয়তো সিআইএও জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, যে এত বড় মৌলবাদী শক্তিরা আনা যাবে না, অন্য তৃতীয় কোনো শক্তিরা আসবে। এমন হইতে পারে যে সেনা নির্ভর মিশরের মতো সিসির মতো নাইসা বৈশা যেতে পারে, এরকম হইতে পারে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি না যে এরকম হবে, হইতে পারে। এগুলো সবগুলো যদি মিলান, যে হঠাৎ করে কেন আমেরিকান রাষ্ট্রদূত এনসিপির সাথে দেখা করে, কেন শেখ হাসিনা যখন বলে যে আমি দেশে ফিরবো এরপরেই এই রাষ্ট্রপতিরে বাইর করে দিতে হবে খুব তাড়াহুড়া, এবং 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 হঠাৎ করে জামাত নেতাদের সেক্সুয়াল ভিডিওগুলো কেন মার্কেটে এসে যাচ্ছে, সব মিলান একটু একটু। আর রাষ্ট্রপতিকে বের করতে মে মাসেই বের করতে হতো, কারণ উনি তো মে মাসে আসছিলেন, সাথে সাথে নাকি গোয়েন্দা সংস্থা ওনাদের খবর দিচ্ছেন, ওনারা জানছেন, তখনই বের করতে পারতো। তখন বের করে নাই কেন? তখনও বের করে নাই, সহ্য করছে, মে গেল, জুন গেল, জুলাই যাচ্ছে, এখন কেন? এটা হচ্ছে যে হয়তো মধ্যবর্তী একটা ইলেকশন, শেখ হাসিনা ফিরছেন, এগুলো সবগুলো নিয়ে বিএনপি এত বেশি কাপাকাপি শুরু হয়েছে যে ওদের জন্য এখন ফরজ হয়ে গেছে। তাই রাষ্ট্রপতিকে যেতে হবে, পুলিশ অফিসাররা যাচ্ছে, আরো অনেক কিছুই ঘটবে আগামী 1 সপ্তাহ, আগস্টের 1 তারিখ পর্যন্ত। দেখেন আরো কত খেলা চলে, কত কি চলে। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এত আলাপের কি অর্থ, এর কিছুই বোঝা যাচ্ছে না। সবাই এত কৌতূহলী কেন?
বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আবার মনে করছেন যে চুপ্পু যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী যখন ফিরবেন এটা তাদের জন্য অনেক কাজে লাগবে। না ভাই, এটা একেবারেই একটা ইলুশন। চুপ্পু থাকবে কি থাকবে না ওই বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফিরবেন তখন সেটা আসলে কিচ্ছু এসে যায় না। একটা জিনিস শুধু বুঝবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হবে উনি বাংলাদেশে আসলে, সেই গণজোয়ারে সবাই ভেসে যাবে। আর সেখানে একমাত্র পজিটিভ কোনো ভূমিকা রাখতে পারে তখন যদি ওয়াকার উদ্দিন তো যদি থাকে, অর্থাৎ 2024-এর জঙ্গি উত্থানে ভয়ে কিংবা নির্ভয়ে যারাই এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে, যেমন ধরুন আমরা বুঝতে পারি যে ওয়াকার কিন্তু এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, আর চুপ্পুকে আমরা মনে করতে পারি যে সে ভয়ে এখানে জড়িত হয়েছে। এরকম যত পক্ষ আছে, রাষ্ট্রের যত অর্গান আছে, সবকিছু একমাত্র ওয়াকারের আসলে এই জায়গা থেকে আপনার সরে এসে শেখ হাসিনাকে যদি তিনি অন্যভাবে পরিবর্তন হন, সেখানে তাকে হয়তো ভিন্ন মানে তার একটু সুযোগ আছে। কিন্তু চুপ্পু দেখেন, চুপ্পু হইল এমন একটা জায়গায় বসবাস করে রাষ্ট্রপতি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হলো ঠুটো জগন্নাথ। শেখ হাসিনা আসলে আমরা যেটা কল্পনা করি, যদি তার জন্য 10,000 কর্মী জীবন দিতে প্রস্তুত হয়, একজনেরও জীবন যাবে না, হয়তো 10-20 জনের জীবন যাবে। আর যদি 200 লোক মনে করে যে শেখ হাসিনা আসলে জীবন দিব, তাহলে 10,000 লোকের জীবন চলে যাবে, অনেক ধ্বংস হবে। সুতরাং স্ট্র্যাটেজিটা হলো যে কত লোক জীবন দিতে প্রস্তুত, যত বেশি লোক জীবন দিতে প্রস্তুত তত কম জীবন কিন্তু যাবে। এই হলো আপনার একটা স্ট্র্যাটেজি। এইরকম অবস্থায় শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, সেখানে সেনাবাহিনীও তার পক্ষ নিবে। আর সেই জায়গায় এই চুপ্পু কি মির্জা ফখরুল আলমগীর রাষ্ট্রপতি থাকলো কিংবা তারেক রহমান রাষ্ট্রপতি থাকলো, কিচ্ছু এসে যায় না। এটা কোনো ব্যাপারই না আসলে। সুতরাং চুপ্পুকে নিয়ে এত বেশি আহ্লাদ হওয়ার কোনো কারণ নাই। চুপ্পু যেটা করতে পারতেন, এমনিতে তো আমরা জানি যে চুপ্পুকে যখন রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়, এটা একটা অত্যন্ত অযোগ্য মানুষের একটা সর্বোচ্চ স্থানে নিয়োগ হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সব মানুষই এইটাই ভেবেছিল, তাই না? সেই জায়গা থেকে চুপ্পু কিন্তু ফিরে আসতে পারত। চুপ্পু যদি এই যে 2024-এর যে জঙ্গি উত্থান হলো, সেখানে সম্পূর্ণ চাকরি বাঁচানোর জন্য যেভাবে সে স্রোতে গা ভাসিয়েছে, সেইখান থেকে সে যদি ঘুরে কিছু একটা করত, তখন কিন্তু ওই চুপ্পুকে যে সে অযোগ্য মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে, এই জিনিসটা কাটিয়ে আমরা বরঞ্চ অন্য ইতিহাস লিখতাম যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে দারুণ আবিষ্কার ছিল, ওনাকে নিয়ে সবাই এত কথা বলেছে, কিন্তু সময় মতো ঠিকই চুপ্পু কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, চুপ্পু মারা যেতে পারতো, চুপ্পুর চাকরি চলে যেতে পারতো, কিন্তু চুপ্পু কিন্তু ইতিহাস তৈরি করে ফেলতে পারত। এবং শেখ হাসিনার এই যে নিয়োগটা এত বদনামের শিকার হলো, সেই বদনাম থেকে কিন্তু এটা সুনামে পর্যবসিত হলো। আর সাধারণত এই ধরনের আপনার অপরিচিত লোককে বা অযোগ্য লোককে আপনি তো ওই রকম একটা জায়গায় তো সেজন্য নির্বাচন করবেন, তাই না? বসিয়ে দিবেন যে সে আপনার প্রয়োজনে কাজে লাগবে। আমরা কিন্তু চুপ্পুকে এরকম কোনো কাজে লাগতে দেখিনি। হ্যাঁ, আমি জানি আমার এই কথা শুনে বলবেন যে চুপ্পুর কি করা আছে। আসলে চুপ্পুর তখনও কিছু করার ছিল না। আবার যদি তার উন্নত চরিত্র হতো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জন্য তার যে মূল্যবোধ, সেটা যদি তার বৈষয়িক মূল্যবোধের চেয়ে বড় হতো, তাহলে অনেক কিছু করার ছিল। কিন্তু একটা বাংলাদেশে তো এরকম মানুষ আসলে খুব বেশি পাওয়া যায় না। চুপ্পুর কিছুই করার ছিল না। ফলে শেখ হাসিনা যেদিন আসবেন, সেদিনও চুপ্পুর আসলে কিছু করা থাকবে না। সেখানে যদি মাহমুদুর রহমান, আমি তো মনে করি বিএনপির উচিত চুপ্পুকে সরিয়ে মাহমুদুর রহমান অথবা তাদের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, তারেক রহমানের জন্য এই লুৎফুজ্জামান বাবর, মাহমুদুর রহমান, এই ধরনের লোককে বিএনপির উচিত রাষ্ট্রপতি করা। এবং এরাও যদি রাষ্ট্রপতি থাকে, সেই গণজোয়ারে কিন্তু ওরা আরো বেশি বিপদগ্রস্ত হবে, চুপ্পুও বিপদগ্রস্ত হবে। চুপ্পু হয়তো তখন ভাব দেখিয়ে শেখ হাসিনার পক্ষ নিবে এবং বলবে আমি সব করেছি। চুপ্পুর এরকম একটা সুযোগ থাকবে।
আবার দেখবেন যে একই কাজ কিন্তু মাহমুদুর রহমান করে ফেলতে পারে। ওরা যদি রাষ্ট্রপতি থাকে, মাহমুদুর রহমান বা বাবর, তারাই কিন্তু আবার চুপ্পুর জায়গায় চলে আসতে পারে। চুপ্পু 2024 জঙ্গি উত্থানের পর যা যা করেছে, মাহমুদুর রহমান বাবর যদি রাষ্ট্রপতি থাকে তারাও তাই করবে। শেখ হাসিনা যখন আসবেন, শেখ হাসিনা আসার সাথে আসলে মূল শক্তি হলো তার তৃণমূলের কর্মী, যারা আজকে তার জন্য জীবন দিতে প্রস্তুত। এরা যদি এই 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 সংকল্প নিয়ে নামে যে নেত্রীর জন্য জীবন দিয়ে দিব, এরকম 5-10 লাখ লোক নামলে সব কিছু খড়কুটোর মতো ভেসে যাবে। এই চুপ্পু এখানে থাকলো কি না থাকলো, চুপ্পু নাকি সিঙ্গাপুরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছে, এইসব বাজে বাজে কাহিনী, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এগুলো হয়তো চুপ্পুকে তারা এখন সরিয়ে দিতে চায়। আর চুপ্পু তো সম্পূর্ণরূপে তারেক রহমানের করুণার উপর নির্ভরশীল। তো এরকম করুণার উপর নির্ভরশীল হয়ে যারা চাকরি করে, তারা তো আসলে অথর্ব, এদের দ্বারা এই পৃথিবীতে কিছুই হয় নাই। দেখেন, আমি যে ঢাকায় ফিরে যাই নাই, আমি যদি ঢাকায় ফিরে যেতাম, আমি চাকরি করতে পারতাম, এতদিনে আরেক দেশে রাষ্ট্রদূত হয়ে বেরো হয়ে যেতে পারতাম। কিন্তু আমি কেন যাই নাই জানেন? আমার মনে হলো যে এই যে তারেক রহমান কিংবা ইউনূস, এদের অধীনে চাকরি করা আমার জন্য অনেক বেশি মানসিক কষ্টের হবে। মানে চাকরি না থাকলে যে কষ্ট, তার চেয়ে কিন্তু ওটা অনেক বেশি মানসিক কষ্টের হবে। চুপ্পু কি সেটা ভাবে? চুপ্পু তো ভাবে যে আরামায়েশে আসি বঙ্গভবনে, হ্যাঁ মাঝে মাঝে বিদেশেও যেতে পারি। আপনারা তবু এইসব লোকজনের পেছনে ঘোরেন। আপনাদের আসলে না বোধ বুদ্ধিটা বাড়াতে হবে, চিন্তা চেতনা বাড়াতে হবে, এবং আপনার মূল্যবোধটাকে বাড়াতে হবে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশনের যে সম্মান, এটা আসলে জিল্লুর রহমানের পরে আর আমাদের দুই রাষ্ট্রপতি করতে পারেননি। আব্দুল হামিদ খান সাহেব, উনি চটুল কথাবার্তা বলতেন। হ্যাঁ, চটুল কথাবার্তা বলা খারাপ না, আমি এটাকে দোষের ধরি না, কিন্তু আব্দুল হামিদ তো বোঝেন নাই যে তারা এই রাষ্ট্রটা, শেখ হাসিনা এই রাষ্ট্রটা সাপের বাসায় বসে কিন্তু রাষ্ট্র চালাচ্ছে। সেখানে রাষ্ট্রপতি একটা চটুল কথা বললে ওরা কিন্তু এটাকে সারা পৃথিবীতে খবর করে, হাসাহাসি করে, মানুষের কাছে রাষ্ট্রপতি কিন্তু হাসি তামাশার পাত্র হয়েছেন। সেখান থেকে তো এরা ওই আব্দুল হামিদ খান সাহেব, উনি অনেক বড় রাজনীতিবিদ হতে পারেন, উনি স্পিকার ছিলেন, কিন্তু ওনার তো উচিত ছিল চুপচাপ বসে থাকা, এইসব প্রিয়াঙ্কা চোপড়া টোপড়া নিয়ে হাসাহাসি না করা, তাই না? ছোট ছোট জিনিসগুলো শেখ হাসিনার ক্ষতি করেছে না? আর আমরা তো শুনি যে ওই আব্দুল হামিদের 14 গোষ্ঠী হলো রাজাকার। তো এইভাবে আসলে পারা যাবে না। আপনারা দেখেন, যেই লোকগুলো শেখ হাসিনা সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন, তারা কেউ কিন্তু আজকে শেখ হাসিনার জন্য ফুটো পয়সার কাজেও কিন্তু লাগছে না। অনেকে ভাবছেন যে না, সময় মতো এরা কাজে লাগবে, সময় মতো এরা ওই রাস্তায় ওইখানে গিয়ে বসে দাঁড়িয়ে থাকবে যে নেত্রী আমি এই করেছি ওই করেছি। এদের আসলে 2 পয়সার মূল্য নাই। ফলে আওয়ামী লীগের সমর্থকরা এই চুপ্পুকে নিয়ে একদমই ভাববে না। চুপ্পু এখন তারেক রহমানের অধীন। চুপ্পুকে তারেক রহমান চাইলে ফেলে দিতে পারবে, চাইলে রাখতে পারবে। আর চুপ্পুর যদি সামান্য ন্যূনতম লজ্জাবোধ, সামান্য ব্যক্তিত্ব, এই যেগুলো বলে আর কি, যে মুক্তিযোদ্ধা এটা ছিল, বা সামান্য তার কিছু থাকে, সে অলরেডি পদত্যাগ করে কিন্তু চলে যেত। এখন পদত্যাগ করছে না কেন? তার হয়তো অনেক অর্থকড়ি আছে, সেগুলোর কি হবে, নানান চিন্তা ভাবনা তো তাকে করতে হচ্ছে। তাকে নামলেও তো তারেক রহমানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে নামতে হবে, যাতে তার জীবন নিরাপদ থাকে, তার অর্থ নিরাপদ থাকে, যেগুলো সে সম্পূর্ণরূপে শেখ হাসিনার করুণা পেয়েই কিন্তু লাভ করেছে, যেটা তার ওইভাবে লাভ করা সম্ভব হয় নাই। সুতরাং যেই লোকের লোভী, দুটো জিনিস দিয়ে কখনো হয় না জানেন, লোভী মানুষ যত আদর্শবান হোক, যত সাহসী হোক, এদের দ্বারা শেখ হাসিনার এখন যে ধরনের লোকজন দরকার, এরা এই চুপ্পু কখনো ওই কাজে হেল্প করতে পারবে না। কারণ চুপ্পু তো চরম লোভী একটা মানুষ, হ্যাঁ, দুর্নীতি করে ভরিয়ে ফেলছে। আপনারা ওইটা দেখেন না কেন? তারপরে আপনারা চুপ্পুর জন্য কান্নাকাটি করেন। আমার বন্ধুরাই এসে বলবে যে এমন কথা বলো কেন? কিন্তু সত্য কথা কাউকে না কাউকে তো বলতে হবে, কারণ রাষ্ট্র তো ধ্বংস হয়ে গেছে 2024-এ, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব সিদ্ধান্ত এই জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সাহায্য করেছিল, সেই সিদ্ধান্তগুলোর কথা তো আপনাকে বলতে হবে, যাতে জননেত্রী শেখ হাসিনা ভবিষ্যতে এই ধরনের ভুল সিদ্ধান্ত আর গ্রহণ না করেন।